সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব একটা সিএস পর্সার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কলাম আপনি কিভাবে পড়ে পড়ে পাঠ উদ্ধার করবেন, এখানে কোন কলামে কি থাকে, কোনটা দিয়ে কি বোঝানো হয় এবং এই পর্সাটা আপনি কিভাবে চিনবেন, এটার আমরা একবারে সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আজকের মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলবো, সেটা হলো আজকে ২ জানুয়ারি ২০২৩, আগামী ৫ জানুয়ারি ২০২৩ রোজ বৃহস্পতিবার দুপুর ২:৩০টায় আমরা আমাদের কুইজের ভিডিও প্রকাশ করব। আশা করি ভিডিওটা দেখবেন। এখানে ১০টা প্রশ্ন থাকবে আমাদের ভিউয়ারদের জন্য। যারা ১০টা প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবেন, এদের মধ্য থেকে লটারি করে আমরা ৩ জনকে পুরস্কৃত করার চেষ্টা করব। বিস্তারিত নিয়মাবলী আমরা যেদিন ভিডিও দেব, ওই দিন ভিডিওর আগে বলে দেব। এবার দেখুন, আমার হাতে যে পর্সাটা আছে, এটা একটা সিএস পর্সা। একটা সিএস পর্সার ২টা পৃষ্ঠায় দোনো পাশেই লেখা থাকে। আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। চলুন আমরা বিস্তারিত একটু দেখি। এটা একটা সিএস পর্সা, যেটার আপনারা ১ম পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন। সিএস পর্সা সিনের ব্যাপারে আমি বলবো যে সিএস পর্সা সিনের জন্য বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এই কাগজটা লম্বা এরকম খাড়া হবে। সিএস এর ১ম পেজের আউটলুকটা আপনি দেখবেন, কাগজটা এরকম লম্বা খাড়া হবে এবং এটা ২ অংশে বিভক্ত থাকবে। দেখেন, উপরে এক অংশ, নিচে আরেক অংশ, মধ্যখানে একটা কলাম করে ২ অংশে এরকম বিভক্ত থাকবে। এই উপরের অংশে থাকবে জমিদারের নাম আর নিচের অংশে থাকবে মালিকের নাম। সিএস এ জমির মূল মালিক ছিল জমিদারেরা, এখানে জমিদারের নাম থাকে। এরপরে যায় দেখা গেছে যে জমিদারটা যাদেরকে দিল তাদের নাম থাকে। এখন আপনার কাজ হলো, দেখেন প্রত্যেকটা কলাম কলাম আপনাকে পড়তে হবে। কিছু কিছু কলাম আছে অত্যন্ত সহজ, এটা পড়ার জন্য কোনো প্রকার টিউটোরিয়াল করতে হবে বা দেখতে হবে, ক্লাস করতে হবে, এরকম দরকার হয় না, সবাই এমনিই বুঝে। আবার কিছু কিছু কলাম আছে একটু জটিল, এগুলি ভালোভাবে না বুঝার আগ পর্যন্ত এরকম পারে না। যেমন জেলা দিয়ে যদি সামনে ঢাকা লেখা থাকে, মানুষ খুব সহজে বুঝতে পারবে এটা ঢাকা জেলার পর্সা। কিন্তু কলামের গড়ে অংশ দিয়ে লেখা আছে আনাগোন্ডা কড়াকান্তির কিছু সাংকেতিক চিহ্ন এবং এটা ধরে ধরে টোটাল সম্পত্তি থেকে সে কতটুকু পাবে, এগুলি একটা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ট্রেনিং না করবে, ভালোভাবে না শিখে নিবে, ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না। তারপরেও আমি প্রত্যেকটা কলাম একটু পড়তেছি। দেখেন, জিলা দিয়ে এখানে লেখা আছে ঢাকা, মোজা বেলেশ্বর, যে এল নং এখানে লেখা আছে ১৫৬। মোজা মানে এলাকা এলাকা ভিত্তিক, গ্রাম গ্রাম ভাগ করে করে যেভাবে কাজ করছে, ওইটা আমরা আগেও বলছি আপনাদেরকে বিভিন্ন টিউটোরিয়ালে। আর জে এল নং হইল ১৫৬। জে এল নং এর কথা আপনি সংক্ষেপে একটু খেয়াল রাখবেন, অর্থাৎ নকশার নাম্বার। এখানে এই পর্সায় আপনি যেই জমিগুলো দেখবেন, যেই দাগ নাম্বারগুলো দেখবেন, এটা কত নাম্বার নকশায় পাওয়া যাবে, এটারে বলে জে এল নং। আর এটাই হলো খতিয়ান নং। খতিয়ান নং কথার অর্থই হলো যে সরকার যে আপনাকে জমির মালিকানা স্বরূপ এই কাগজটা দিল, সরকার আপনাকে যেরকম একটা দিছে, নিজের বলিয়াম বইতে সমস্ত কাগজ একটা করে জমা রাখছে, ওই বলিয়াম বইয়ের পৃষ্ঠা নাম্বার হলো আপনার খতিয়ান নাম্বার। পরবর্তীতে আপনি বুঝবেন থানা এখানে লেখা আছে সাভার, পরগনা, চাঁদ প্রসাদগঞ্জ, এলাকা ভিত্তিক যাদেরকে দিছে এরকম। তজিনং, তজিনং হলো জমিদারদের বলিয়াম বইয়ের আলাদা একটা পৃষ্ঠা নাম্বার, যেটা মূল সরকারের কাছ থেকে জমিদাররা নেওয়ার পরে নিজেদের বলিয়াম বইতে একটা এন্ট্রি দিয়ে রাখতো। এরপরে তারা প্রজাদেরকে এরকম দিত। এখানে জমিদারের নাম যেমন নীল মণি সাহা গং এরকম। এরপরে এখানে প্রজার যে নাম সেটা হলো তুফানি মুন্সি, ওইভাবে লেখা। কেমন? আর পুরো দেখা গেছে যে ১১৬ আনা সম্পত্তি এখানে যেটা আছে ওইটা দিছে, এইজন্য এখানে ১১৬ আনা লেখা। ঠিক এখানেও এরকম ১১৬ আনা লেখা। আসেন আমরা পরবর্তী পৃষ্ঠাটায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় আপনি দেখলে এখানে দেখবেন, আসেন শুরুতে এখানে কি দাগ নাম্বার। এখানে দাগ নাম্বার হিসেবে দেওয়া আছে ২৩৬। এটা একটা নির্দিষ্ট দাগ। আপনি যখন নকশা ধরবেন, নকশা ধরে এখন খুঁজে খুঁজে আপনি ২৩৬ নাম্বার দাগের কাছে পৌঁছে যেতে পারলে এই জমিটা আপনি ওখানে দেখলেন, পাইলেন। এরপরে আসেন, দেখেন জমির রকম বা শ্রেণী লেখা থাকবে, রকম লেখা থাকবে। এটা একটা নাল জমি। নাল মানে স্বাভাবিক কৃষি জমি। জমির রকমের মধ্যে বিভিন্ন কথা আপনি দেখতে পারবেন। বাড়ি, উঁচু, বিটা, হ্যাঁ, ডোবা, সাইল, পুকুর, হ্যাঁ? বিভিন্নভাবে এরকম থাকবে। যে এলাকায় যেই জমিকে যেই নামে ডাকে,
এখানে সেই কথাটাই লেখে। আপনি যদি কোনোটা না বুঝেন, তাহলে আপনি ওই এলাকার স্থানীয় লোকজনদের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করবেন যে, "ভাই এই জমিটা কি ধরনের জমি? এটার দ্বারা কি সুবিধা অসুবিধা? ফসল হয় কি হয় না? চাষাবাদের যোগ্য কি যোগ্য না? বসতবাড়ি করা যাবে কি যাবে না? এটা কি ধরনের জমি?" এটার দ্বারা জানতে পারবেন। আর এটার দ্বারাই মূলত জমির ভ্যালু নির্ধারিত হয়। এজন্য এটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। দাগের মধ্যে অত্র সত্ত্বের অংশ এখানে ১১৬ আনা দেখাইছে। মানে এই দাগে ২৩৬ নাম্বার দাগে যতটুকু জমি আছে পুরাটাই এই ফর্সায় চলে আসছে। এটার দ্বারা আপনি বুঝে নিবেন যে একটা দাগের সম্পত্তি অনেক সময় ১ পর্সায়ও থাকতে পারে, অনেক সময় ৩ টা পর্সায়ও এরকম থাকতে পারে। এইজন্য বা ৫ টা পর্সায় আমি ৩ টা যে নির্দিষ্ট করে বললে ৩ টা এরকম না, একাধিক পর্সায়ও এরকম থাকতে পারে। এখানে যদি ১১৬ আনা আপনি দেখেন তাহলে আপনি বুঝে ফেলবেন যে এই দাগের পুরো সম্পত্তি এখানে চলে আসছে, অন্য কোনো দাগে আর যায় নাই। আর যদি দেখা গেছে যে এখানে আপনি ৮ আনা দেখতেন, তাহলে আমরা বুঝতাম যে এই দাগের টোটাল সম্পত্তির অর্ধেক এখানে আসছে, বাকি অর্ধেক অন্য জায়গায় গেছে। এভাবে ২ আনা, ৪ আনা, ৫ আনা বিভিন্ন জিনিস অনেক সময় দেখতে পাবেন। আর এখানে কি কইলো দাগের মধ্যে সত্যের অংশে জমির পরিমাণ। অর্থ সত্যের অংশ জমির পরিমাণ কত? একরের ঘর থাকবে আর শতাংশের ঘর থাকবে। একরের ঘরে কিছু নাই, যার কারণে এখানে ৫৯% দেখাইছে। অর্থাৎ ২৩৬ নাম্বার দাগে জমির পরিমাণ আছে ৫৯%। এরপরে এগুলি কিছুই না, সেটেলমেন্টের কর্মকর্তাদের সিল স্বাক্ষর দিয়ে এই পর্চাটাকে কমপ্লিট করা হইছে। অর্থাৎ বিভিন্ন কর্মকর্তার সিল স্বাক্ষর দিয়ে এই ফর্সাটাকে কমপ্লিট করা হলো। আশা করি সিএস ফর্সার প্রত্যেকটি কলাম খুব ভালোভাবে বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের কুইজে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।